তো আজকে আর ট্রিপ নিচ্ছি না মানে অ্যাকচুয়ালি একটা ট্রিপও নেইনি, অনেকক্ষণ ওয়েট করছিলাম। আজকে শনিবারে ট্রিপ আসছিল, বাট খুব এলোমেলো অবস্থা। আসলে পূর্বে থেকেই যেহেতু একটু বিশ্রামের একটা পরিকল্পনা ছিল, এই জন্যই হয়তো বা জানি না কিনা দুঃখিত, গলাটা একটু বসে গিয়েছে মনে হচ্ছে। তো বাসার দিকেই ব্যাক করছি মূলত, আজকে বরং ছুটি কাটাই, তো কালকে আবার বের হওয়া যাবে। তো এরই মধ্যে তাহলে আপনাদের সাথে একটু প্রাসঙ্গিক আলোচনা করি দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে কমেন্টস থেকে আসলে প্রশ্নগুলো নিয়ে মূলত আপনাদের সাথে একটু ডিসকাস করা। যেমন অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আপনার কোন বাজেটের মধ্যে আসলে গাড়িটা ভালো হতে পারে, বিভিন্ন বাজেট উল্লেখ করে থাকেন। যেমন এজ এক্সাম্পল আমি আসলে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, যেহেতু কেউ জিজ্ঞেস করেন যে আমার বাজেট হচ্ছে 3 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে বা 4.5 লাখ টাকার মধ্যে সর্বোচ্চ, তো এই ক্ষেত্রে আমি আসলে রাইড শেয়ারের জন্য কী গাড়ি কিনতে পারি। দেখুন আসলে যেমন উবারের ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে আমি যেটা জানি, পাঠাওয়ের ক্ষেত্রে আমি এখনও জানি না সেটা হচ্ছে তারা 1991-এর যেই গাড়িগুলো আছে এই মডেলের গাড়িগুলো থেকে তারা তাদের গাড়িতে উবারে এনলিস্ট করে। আর এগুলো কিন্তু উবার এক্সে যুক্ত হয়, এগুলো কিন্তু উবার প্রিমিয়ারে কিন্তু অ্যাড হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে 3.5-4 লাখ টাকার মধ্যে মোটামুটি একটু ভালো ফ্রেশ কন্ডিশনই খুঁজে পাওয়া গেলে 100 মডেলের গাড়িগুলো কিন্তু পাওয়া যায়। আমার পরিচিত একজন ব্যবহার করতেন, একজন বড় ভাই। 100 এবং 110-এর মধ্যে খুব বেশি আসলে ওরকম পার্থক্য নেই। কিছু ক্ষেত্রে আপনার হয়তো বা উইন্ডো বা পাওয়ার থাকে না, বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইঞ্জিন কিন্তু সেম 5AFE বা 4AFE এরকম থাকে, এবং পারফরমেন্সও কিন্তু মোটামুটি সেম। তবে যেহেতু অনেক পুরাতন মডেলের হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনেকে অ্যাভয়েড করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের 4.5 লাখ টাকা 3.5 লাখ টাকার মতো বাজেট বা 4 লাখ টাকা, তারা ফ্রেশ কন্ডিশনে 100 নিয়ে স্টার্ট করতে পারেন। তবে আমি বলবো যে এর পরবর্তী অনেকের প্রশ্ন থাকে যে তাহলে আমি 5 লাখ 5.5 লাখ টাকার মধ্যে কি কিনতে পারি। বর্তমানে কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু বেশি দামই বেড়ে গেছে। যেমন আগে 5 লাখ টাকার মধ্যে ভালো কন্ডিশনের প্রোবক্স সাকসিড এই গাড়িগুলো কিন্তু পাওয়া যেত। এগুলো কিন্তু খুব ব্যবসা সফল গাড়ি, এগুলোতে আপনার প্রচুর পরিমাণ মাইলেজ পাওয়া যায়, যেহেতু VVTi ইঞ্জিন এবং খুবই রিফাইন্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু বেশ ভালো একটা মাইলেজ আসে। এবং রাইড শেয়ারের ক্ষেত্রে বা আপনি যখন ট্রিপ নেবেন, ট্রিপের বিজনেসটা করবেন, তখন কিন্তু আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কত টাকার ফুয়েল রিফিল করলেন এবং সেই ফুয়েল অনুযায়ী আপনি কতটুকু মাইলেজ পেলেন, মানে কত কিলোমিটার চালাতে পারলেন, এবং পাশাপাশি আপনার গাড়িটা কেমন সার্ভিস দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোবক্সটা কিন্তু ওই বাজেটে মানে 5 লাখ 5.5 লাখ টাকা বেশ ভালো পাওয়া যেত। বাট বিগত 2-3 বছর যাবৎ কিন্তু পুরা গাড়ির মার্কেটের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। সো এখন 5.5-এর মধ্যে যদি আপনাদের গাড়ি খুঁজতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 110, যেগুলো 96, 98 এই মডেলের গাড়িগুলো কিন্তু আপনাদের চয়েস করতে হচ্ছে, কারণ এই বাজেটের মধ্যে কিন্তু VVTi ইঞ্জিনের গাড়িগুলো পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও দেখা যাচ্ছে এগুলো কন্ডিশন খুবই খারাপ থাকে। তো এগুলো নিয়ে ঠিক করা, আবার দেখা যায় চলতে ফিরতে গেলে এগুলোর একটা অনেক বড় কাজ চলে আসে, তখন কিন্তু একটা লস হয়। তো এটা হয়তো আনসার পেয়ে গেছেন, যাদের 5.5-এর মধ্যে একটা বাজেট থাকে তারা কী ধরনের গাড়ি নিতে পারেন, উবার বা পাঠাওয়া যেটাই ব্যবহার করুন না কেন। এরপর আসেন যাদের আরেকটু বেশি ভালো বাজেট থাকে, যেমন অনেকেই বলেন যে আমার 10 লাখ টাকার বাজেট আছে, ম্যাক্সিমাম 10 লাখ, তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি বলি যে আপনারা তাহলে চেষ্টা করুন যে একটা চমৎকার দেখে একটা এক্স করোলা নেওয়ার জন্য। এই গাড়িটা মোটামুটি সব দিকেই ব্যবহারযোগ্য, আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করে খুব আনন্দ পাবেন। VVTi ইঞ্জিন 1500 সিসিটা নেবেন অবশ্যই, 1331 সিসি না। এবং এই গাড়িটা আপনি লং ডিস্টেন্স ট্রিপেও কিন্তু ভালো অফারও পাবেন, কারণ এই গাড়িগুলো অনেকেই চায়। গাড়িগুলো যেহেতু আপনার দেখতে মোটামুটি মানানসই সুন্দর, তো এই গাড়িগুলো কিন্তু অনেকেই চায়। তো আপনারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স করোলা বা জি করোলা যেটাই হোক, এই সিরিজের গাড়িগুলো কিন্তু আপনারা পছন্দ করতে পারেন 10, 10.5-এর মধ্যে। এগুলো আরও কম ছিল, এগুলো 1.5-2 লাখ টাকা কমের মধ্যেই পাওয়া যেত, বাট এখন প্রাইসটা বেশি। দেন হচ্ছে সরাসরি 10 বাজেটের থেকে চলে যাচ্ছে আপনাদের মোটামুটি 13 লাখ টাকা বা 14 লাখ টাকা এরকম বাজেটের মধ্যে। এখন দেখা যাচ্ছে এই বাজেটগুলোর মধ্যে আপনার যেটা ছিল এক্সিও, বর্তমানে বেশ ভালো আপনার মার্কেটে আপনার চষে বেড়াচ্ছে। এক্সিও এক্সগুলো, এক্সিও ফিল্ডার, এই গাড়িগুলো, তো এগুলো কিন্তু হাইব্রিড পাওয়া যায় না এই বাজেটের মধ্যে, সহজে হাইব্রিড পাওয়া যায় না। তো আপনার যদি 13-14 লাখ টাকা বাজেট থাকে, তাহলে এই গাড়িগুলো নিতে পারেন। এগুলো খুবই ডিমান্ডিং, এবং অনেক ক্ষেত্রে এই গাড়িগুলো দেখা যাচ্ছে আপনি উবারে
বা রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে কাজে লাগাইতে পারতেছেন না, দেখা যাচ্ছে আপনার তখন এই গাড়িগুলো আপনি বিভিন্ন অফিস, ব্যক্তি মালিকানাধীন অফিসগুলো বা দেখা যাবে আপনি কোনো সরকারি কোনো অফিসের প্রজেক্টের কাজে এগুলো কিন্তু মান্থলি হিসাবে ভাড়া দিয়েও মোটামুটি কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্টের ভাড়া পেতে পারেন। আর যদি আপনি নিজেই ড্রাইভ করেন সেখানে ভাড়া দিয়ে, তাহলে আপনাকে ড্রাইভিংয়ের যে ড্রাইভারের যে ফিটা থাকে বা বেতন সেটাও কিন্তু অ্যাড হচ্ছে। তো আপনার এই 13-14 লাখ টাকায় মোটামুটি ভালো গাড়ি কিন্তু আপনার এবং মানে বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে যেই জিনিসটা বলা, সেটা কিন্তু আপনার কেনাকাটা করা সব রাস্তায় আসলে এত জ্যাম, এত প্রেশার, চাপাচাপি, এর মধ্যে মনোযোগ দিয়ে কথা বলাটা আসলে কোনোভাবে ঠিক না মোবাইল ইউজ করা। তারপরে বলছি আর কি আপনাদের সুবিধার্থে, এবং যেহেতু একটু পরে আমি চলে আসা কাছাকাছি, তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে জিজ্ঞেস করেন যে আপনার এলপিজিতে না সিএনজিতে চালাবেন নাকি তেলে চালাবেন। এখন প্রথমত তেলের বিষয়টা বাদ দিতে হবে, মানে তেলের পেট্রোলের দাম আপনারা জানেন 122 টাকা, 126 টাকা, 130-এর মধ্যে আপ ডাউন করে। এটা দিয়ে আপনি কোনোভাবেই কোনো বিজনেসের ক্ষেত্রে করতে পারবেন না, সুবিধা করতে পারবেন না। আপনাকে তাহলে করতে হবে নিজের মতো করে প্রাইভেট ইউজের জন্য, ঠিক আছে। আর এলপিজির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এলপিজিতেও কিন্তু আপনার তেলের মতোই মাইলেজ পাচ্ছেন। সিএনজির সাথে আপনার 1000 টাকা সিএনজি দিয়ে আপনি যতটুকু যাবেন, আপনার এলপিজিতে কিন্তু যেতে গেলে সেক্ষেত্রে 1200 থেকে 1300 টাকার কস্টিং। সুতরাং বুঝতেই পারছেন রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবারই বলছি যে আপনার মাইলেজ খুবই গুরুত্বপূর্ণ। এখন এলপিজিতে কিন্তু গাড়িটা বেশ ভালো থাকে, যেহেতু এটা লিকুইড একটা পদার্থ, তো সেই ক্ষেত্রে এলপিজি দিয়ে আপনি করতে পারেন। তবে এলপিজিতে আসলে আপনার একটু প্রফিটটা খুব কঠিন হয়ে যাবে আসলে। আর সিএনজির ক্ষেত্রে সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। যেমন সিএনজির ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আপনার সিএনজি এখন হয়তো সংকট নেই, দেখতে পাচ্ছেন যে রেগুলার বেরোতে পারতেছে, গ্যাস পাওয়া যাচ্ছে, পাম্পে ভিড় থাকে না। এখন কিন্তু সিএনজি পাওয়া যাচ্ছে, গ্যাস আপনি নিতে পারতেছেন এনি টাইম। বাট সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি এমন হয় যে হঠাৎ করে আপনার সিএনজিতে সিরিয়াল লেগে গেল, তখন দেখা গেল যে আপনি এটাতে কিন্তু অনেক ধকল চলে যাবে। তো এই সব কিছুই আসলে মাথায় রাখতে হয়। এই দেশে ব্যবসা করা, ট্রান্সপোর্ট লাইনের বিজনেস আসলে খুব একটা সহজ হয়। সবাই অনেকেই কমপ্লিট একটা ভিডিও দেখেন সাধারণত, যে 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও দেখেন, যে এই ভিডিওর মধ্যে মোটামুটি একটা আপডেট, একটা অবস্থা আপনারা দেখতে পান। কিন্তু এর পেছনে আসলে যে সময় এবং যে স্ট্রাগল করতে হয়, ব্যয় করতে হয়, এটা কিন্তু মানে বিশাল একটা ঝুঁকির ব্যাপারই মূলত বলা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সব কিছু মাথায় নিয়ে মূলত বিজনেসের ক্ষেত্রে আপনাকে নামতে হবে। তো এখানে শেষ করছি, আমি একটু সামনে যাব, ওইখানে কোথাও একটু জায়গা আপাতত গাড়িটা একটু রাখবো, একটু দেখি কী অবস্থা। আর ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আর পরবর্তীতে আপনাদেরকে ইঞ্জিন রিলেটেড কোনো জিজ্ঞাসা বা সার্ভিস মেনটেনেন্স এগুলো নিয়ে আমি কথা বলবো। এখন আপাতত এখানে একটা গ্যারেজ আছে, এখানে একটু সার্ভিসের একটু চেক আপ করতে হবে। আমার ব্রেকটা নিয়ে একটু কিছু ব্যাপার স্যাপার আছে, তো ওইদিকে যাচ্ছি আর কি। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমি যে গ্যারেজে কাজ করে এটা সম্পর্কে অনেকে আসলে টুকটাকে জিজ্ঞাসা করেন কি অবস্থা বা কি হালচাল, এটা নিয়ে আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে সাশ্রয়ীভাবে চমৎকারভাবে কাজ করতে পারেন। আগে আপাতত গাড়িটা এক জায়গায় রাখি, তারপর কথা বলছি ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।